হ্যাঁ নওশাদ স্যার, আমি স্কুলে থাকতে প্রাইভেট পড়তাম। আমি স্কুলে থাকতে প্রাইভেট পড়াতো, আর তার সুবাদেই ম্যামকে চিনি। ও আচ্ছা, তোমরা তাহলে পূর্ব পরিচিত। মিতুল টপিক চেঞ্জ করতে বলল। ক্ষুধা লাগছে। চলো কোথাও বসি। দুজনেই একটা রেস্টুরেন্টে এসে বসলো। পছন্দের খাবার অর্ডার দিয়ে দুজনেই বসে আছে। মিতুলের বেশ তেষ্টা পেয়েছে। সে পানি মুখে নিয়ে গিলে ফেলার পূর্বেই হঠাৎ চোখ গেল এক কর্নারে। কাপলরা পাশাপাশি বসে আছে। এতে অবশ্য আপত্তি ছিল না। আপত্তি হচ্ছে চুম্বনরত দৃশ্যটা সে দেখে ফেলেছে। পানি তার নাক মুখ দিয়ে উঠে যায়। দম বন্ধ হওয়ার উপক্রম, শ্বাসও নিতে পারছিল না। অনেক ফোন চাপছিল। সে উঠে এসে মিতুলের পাশের চেয়ারে বসে মাথায় মৃদু চাপড় দিয়েছিল। ব্যস্ত হয়ে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, পানি খাও, ঠিক হয়ে যাবে। কোনো রকম নিজেকে সামলে পানি নিল মুখে, তবে গিলতে পারল না। সেই পানি বেরিয়ে এসে পড়ল অনেকের বুকে। শার্টের টপ দুটো বোতাম খোলা ছিল বিধায় পানিও খুব সহজেই গড়িয়ে বুকের মাঝখান দিয়ে পড়ল। সাদা শার্ট ভিজে স্পষ্ট হয়েছে। মিতুল কাশতে কাশতে ভয়ে ভয়ে তাকালো অনেকের দিকে। অনেক অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মিতুল ফ্যাকাশে মুখে বলল, সরি। অনেক শীতল কণ্ঠে বলল। ইটস ওকে। এরপর টিস্যু দিয়ে পানিটুকু মোছার চেষ্টা করলো। ওইটার এসে খাবার দিয়ে গেল দুজনের। মিতুল খেলো। অনেক শুধু খাবার নাড়াচাড়া করছিল। মিতুল সেটা লক্ষ্য করে জিজ্ঞেস করলো, খাচ্ছেন না কেন? এমনি ভালো লাগছে না, তুমি খাও। দুজনের খাওয়া শেষ হলে রিনভি এবং মমতা বেগমের জন্য খাবার পার্সেল করে নিল অনেক। এরপর সোজা চলে এলো বাড়িতে। বাড়ি ফিরে ওয়াশরুমে গিয়ে ইচ্ছে মতো চোখে মুখে পানি দিল। বারবার মেলায় তিশার পাশে দাঁড়ানো ছেলেটির কথা মনে পড়ছে তার। দুজনকে পাশাপাশি দেখে তার বুকে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। সে চেষ্টা করছে মিতুলের সামনে স্বাভাবিক থাকার। মূলত সে কারোর সামনে নিজেকে দুর্বল প্রমাণ করতে চাইছে না। আর তাই তো তিশাকে দেখানোর জন্যই তখন মিতুলের হাত ধরেছিল। তিশাকে সে এটা বোঝাতে চাচ্ছিল যে তার চলে যাওয়াতে কোনো প্রভাব অনেকের ওপর পড়েনি, এমনকি তার কিছু যায়ও আসে না। ওপর থেকে অনেক কিছুই বোঝানো যায়, ভালো থাকার অভিনয় করা যায়, কিন্তু ভেতরে যে দহন সেটা কি করে নেভানো সম্ভব? কাঙ্ক্ষিত সেই মানুষটা ছাড়া কি আদৌ সম্ভব দহনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া? রিনভি দরজা ধাক্কাচ্ছে। অনেক হাত মুখ ধুয়ে দরজা খুলে দিল। চোখ তার লাল। রিনভি আটকে উঠে বলল, তোর চোখে কি হয়েছে? কই? চোখ লাল হয়ে আছে। কিছু পড়েছে হয়তো, ডেকেছো কেন? রিনভি সন্দেহভাজন দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, খাবি না? না, খেয়ে এসেছি আমি, এখন একটু রেস্ট নেব। ডেকো না আমাকে। অল্প করে খেয়ে নে। না আপু, পেটে জায়গা নেই। রিনভি আর জোর করলো না। ও চলে যাওয়ার পর দরজা আটকে বিছানায় শুয়ে পড়ল অনিক। ফোন থেকে তিশার সাথে তোলা ছবিগুলো দেখছে সে। এক একটা ছবি দেখছে আর ভেতর থেকে তার দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। সে কিছুতেই তিশার বদলে যাওয়াটা মেনে নিতে পারছে না, বিশ্বাস করতে পারছে না। বুকের ভেতরটা কেমন যেন হুহু করে উঠছে। বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে পড়তে বসেছে মিতুল। গ্রুপ থেকে ক্লাসের পড়াগুলো আগেই জেনে নিয়েছে। দৃষ্টি তার খোলা বইয়ের উপর স্থির থাকলেও মন পড়ে আছে অন্য কোথাও। এই অন্য কোথাওটা কোথায়? তার অবচেতন মন বলছে রূপকের কথা, কিন্তু সেই রূপকের কথা এত কেন ভাবছে? রূপক তো একবারও তার কথা ভাবিনি। যদি ভাবতই তবে নিশ্চয়ই যাওয়ার পূর্বে বলে যেত একটাবার। পরক্ষণেই প্রবোধ গণ্য সে। রূপক কেন তাকে বলে যাবে? সে কি হয় রূপকে? কিচ্ছু না। এত সব বলেও লাভে লাভ কিচ্ছু হলো না। মন তো শান্তই হলো না, বরং আরও বেশি উচাটন হয়ে পড়ল। অস্থিরতা, অস্বস্তি কোনোটাই কমার নাম নেই। মনে হচ্ছে একটাবার যদি সে রূপকের সঙ্গে কথা বলতে পারত, কিন্তু সেটাই বা কী করে সম্ভব? রূপকের ফোন নাম্বার তো তার কাছে নেই। টুম্পার কাছে যে চাইবে সেটাও সম্ভব নাই। পরে কি না কি ভেবে বসে আবার। সে কোনোভাবে নিজেকে আর
মনকে স্থির করতে পারছিল না। যেভাবেই হোক রূপকের সঙ্গে কথা বলতে হবে, নতুবা তার এই অস্থিরতা বাড়বে বই কমবে না। বই বন্ধ করে সে বড় করে শ্বাস নিল। ভেতরে অস্থিরতা লুকিয়ে গেল টুম্পাদের অ্যাপার্টমেন্টে। ভাগ্যক্রমে দরজা খুলল টুম্পা। মিতুলকে দেখে একগাল হেসে বলল, আরে আপু, কেমন আছো? মিতুল মৃদু হেসে বলল, ভালো, তুমি? আমিও। আসো, ভিতরে আসো। টুম্পা সরাসরি মিতুলকে তার ঘরে নিয়ে গেল। ওকে বসতে বলে গেল কিছু খাবার আনতে। টুম্পার ফোনটা তার টেবিলের উপরই রাখা। একটু সতর্ক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে মিতুল ফোনটা হাতে নিল। পাওয়ার বাটনে চাপ দিতেই স্ক্রিনে ভেসে উঠল টুম্পাদের পারিবারিক একটা ফটো। সেখানে তার দৃষ্টি গিয়ে আটকালো রূপকের হাসি মাখা মুখটার উপর। কি সুন্দর প্রাণোচ্ছল সেই হাসি। ফোন লক করা। সে তো আর পিন জানে না। যে লক খুলে রূপকের নাম্বার নেবে। আশাহত হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। রুম্পা তখন 4 বিস্কিট নিয়ে রুমে প্রবেশ করলো। মিতুল তখনও সেটা খেয়াল করেনি। কি দেখছো? 4 কাপ টেবিলে রেখে জানতে চাইল টুম্পা। প্রথমে মিতুল হকচকিয়ে গেল, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, তোমাদের ছবি দেখছি, পাজি রাজকুমারও ছবিতে আছে দেখছি। বলে হাসলো সে। টুম্পাও হাসিতে যোগ দিয়ে বলল, আমাদের পরিবারের সদস্য তো। আচ্ছা, তোমার ভাই হঠাৎ চীন চলে গেল কেন? ও মা, তুমি জানো না ভাইয়া যে ওখানে পড়াশোনা করে? জানি, কিন্তু ছুটিতে এলে তো মিনিমাম বেশ ভালো সময় নিয়েই আসে সবাই। সে এত দ্রুত চলে গেল যে? ভাইয়া তো চাচুর কাছে থাকে সেখানে। আমার চাচাতো বোন ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালেও ভর্তি করা হয়েছে। ভাইয়াকে দেখার জন্য কান্নাকাটি করছিল, তাই বাধ্য হয়েই আগেই চলে গেছে। তোমার কাজিন কি ছোট? না না, ভাইয়ার চেয়ে 2 বছরের ছোট। ওদের তো প্রায় বিয়ে ঠিক বলা যায়। 2 পরিবারের মত আছে। মিতুল যেন বজ্রাহত হলো। টুম্পার কথাটা ঠিক বিশ্বাস করতে ইচ্ছে করছে না। সে নিজেই এখন নিজেকে দোষারোপ করছে। কেন সে এখানে আসতে গেল? কৌতূহল উত্তেজনা যদি চেপে রাখতে পারত, তাহলে অন্তত এই তিক্ত সত্যটার মুখোমুখি তাকে হতে হতো না। কিছু সত্য এত পীড়াদায়ক কেন হয়? আশ্চর্য। তার এমন কেন লাগছে? কেমন অন্যরকম এক অনুভূতি। এই অনুভূতির নাম কি? কষ্ট। টুম্পা বিভিন্ন গল্পগুজব করছিল মিতুলের সেখানে মনে। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন যাই টুম্পা, অনেক পড়া বাকি আছে। আমারও পড়া আছে। আচ্ছা ঠিক আছে, কাল আবার আড্ডা দিব। মিতুল মিলান হেসে মাথা নাড়ল। চুপচাপ নিজের রুমে এসে শুয়ে পড়ল সে। এই অসময়ে রুমে লাইট বন্ধ করে শুয়ে থাকতে দেখে মমতা বেগম এলেন। লাইট জ্বালিয়ে জিজ্ঞেস করলেন, মিতুল, কি হয়েছে? মিতুল গুটিসুটি হয়েছিল। মনমারা হয়ে বলল, মাথা ব্যথা করছে মা। মেডিসিন আনবো? ঘুমালেই ঠিক হয়ে যাবে। তাহলে আয়, খেয়ে নে। পরে খাবো আব্বু, আর ভাইয়া আসলে। মমতা বেগম আর জোর করলেন না। লাইট বন্ধ করে আবার চলে গেলেন। মিতুল অবশ্য রাতে আর উঠল না খাওয়ার জন্য। সবাই অনেক জোরাজুরি করার পরও গভীর ঘুমের ভান ধরে এসে জীর্ণশীর্ণ হয়ে শুয়ে রইল। সকালে তার ঘুম ভাঙল প্রতিদিনের তুলনায় আগে। গতকাল রাতে মন খারাপের রেশ তার এখনও কাটেনি। সে অনেকটা জড়বস্তুর মতো ফ্রেশ হয়ে বই নিয়ে বসলো, তবে পড়তে পারল না। কিছুতেই পড়াতে মনোযোগ দিতে পারছে না। মনের উপর আর প্রেশার না দিয়ে রেডি হয়ে সে ভার্সিটিতে চলে এলো। আসার পূর্বে মায়ের জোড়াজোড়িতে তাকে 1 গ্লাস দুধ আর সিদ্ধ ডিম খেতে হয়েছে। রুটি ভাজি খাওয়ার জন্য জোর করলো মিতুল তা শোনেনি। সময়ের আগে ভার্সিটিতে এসে ক্যাম্পাসের এক কর্নারে একা একা বসে রইল সে। এখনও ক্লাসের কেউই আসেনি। সে চুপ করে বসে থেকে অতীতের অনেক কথাই ভাবছে। টিচার্স রুম থেকে মিতুলকে বসে থাকতে দেখে নওশাদ। সে ঘড়িতে সময় দেখল। এত আগেই তো ওর ভার্সিটিতে আসার কথা নয়। সে এগিয়ে গেল মিতুলের কাছে। সামনে গিয়ে দাঁড়ানোর পর মিতুলের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। এর মানে কি মিতুল কি তার উপস্থিতি টের পায়নি? অবশ্য মুখ দেখে ওকে ভীষণ চিন্তিত এবং উদ্বিগ্ন দেখাচ্ছে। কিছু একটা নিয়ে গভীরভাবে চিন্তা করছে। হয়তো এ কারণেই সে নওশাদের উপস্থিতি টের পায়নি। নীরবতা কাটিয়ে নওশাদ জিজ্ঞেস করল,
তুমি কি কিছু ভাবছো? ভাবনায় সেদ পড়তে চোখ তুলে তাকালো মিতুল। নওশাদকে দেখে একটু অবাক হলো না, কোনো প্রতিক্রিয়াও দেখালো না। ভাবলেশীন হয়ে বলল, না, আজ এত তাড়াতাড়ি এসেছো যে? এমনি। তোমাকে ভীষণ আপসেট দেখাচ্ছে, কি হয়েছে? কিছু হয়নি। নওশাদ দীর্ঘশ্বাস নিল। মিতুলের কি হয়েছে না জানলেও যে কিছু একটা হয়েছে এ ব্যাপারে সে নিশ্চিত। এটাও নিশ্চিত যে মিতুল তাকে আপসেট হওয়ার কারণ বলবে না। উপরন্ত নওশাদের সেই অধিকারও নেই যে সে জানার জন্য জোর করবে। সে চৈতিকে বিয়ে করবে বলে তো ফাইনাল ডিসিশন নিয়েই নিয়েছে। তবুও মিতুলকে দেখলে তার কেমন যেন লাগে। এতটা মায়া সে কেন দেখতে পায় মেয়েটার মুখে? দেখলে যখন আগে কেন দেখলো না? তাহলে হয়তো আজ অধিকারবিহীন এভাবে দাঁড়িয়ে থাকতে হতো না। গোপনে দীর্ঘশ্বাস নিয়ে একটা নীল রঙের কাঠ মিতুলের দিকে এগিয়ে দিল। মিতুল সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল। কি এটা? আমার বিয়ের কার্ড। মিতুল হাত বাড়িয়ে কার্ড নিল। নওশাদ বলল, তোমার ইচ্ছে পূরণ করেছে। বিয়েতে আসবে তো? চেষ্টা করব। চেষ্টা কেন? সিউরিটি দিতে পারছো না? মিতুল কিছু বলল না। নওশাদ শ্রাগ করে বলল, ঠিক আছে, তোমার চেষ্টাটাই আমার জন্য অনেক কিছু। সবাইকে বিয়ের ইনভিটেশন কার্ড দেওয়ার জন্যই আজ কলেজে এসেছি। আগামীকাল থেকে বিয়ের ছুটিতে থাকব। দেখা হবে না বেশ কয়েকদিন। ভালো থেকো। কথা শেষ করে নওশাদ উল্টো পথে হাঁটা আরম্ভ করলো। পেছন থেকে মিতুল বলে, শুভকামনা রইল। নওশাদ শুনেও পিছু ফিরে তাকালো না। সে চলে যাওয়ার পরও অনেকক্ষণ মিতুল ওখানে বসে রইল। বিয়ের কার্ড নেড়েচেড়ে দেখল। সেই মুহূর্তে তার রূপকের বিয়ের কথাটু মনে পড়ে যায়। আনমনে বিষণ্ণতা ফের পেয়ে বসলো তাকে। সে উঠে দাঁড়ালো ক্লাসে যাবে বলে। তখন অদূরে পেছন থেকে কারো কণ্ঠে তার নাম শুনে দাঁড়িয়ে পড়ে। পেছন ফিরে দেখতে পাই তিশাকে। সে দ্রুত পায়ে এগিয়ে আসে মিতুলের কাছে। এক দমকা বাতাসে মিতুলের শরীর হালকা শান্ত হলো। মন পূর্বে নাই অস্থির ছিল। তিশা এসে দাঁড়ালো সামনে। মিতুল কিছু বলল না অবশ্য আগে। তিশাই একটু দম নিয়ে বলল, কিছু কথা আছে আমার। ফ্রি তুমি? মিতুল মাথা নাড়ি বলল, তাহলে চলো ক্যাফেতে গিয়ে বসি। মিতুল রাজি হলো। দুজনে মুখোমুখি দুটো চেয়ারে বসে আছে। তিশা বেশ কিছুক্ষণ সময় নিয়ে বলল, প্রশ্নটা করা তোমাকে ঠিক হবে না কিনা জানি না, কিন্তু না করেও পারছি না। আপনি বলতে পারেন। তোমার সাথে কি অনিকের কোনো সম্পর্ক আছে? মিতুল বিস্ময়ে হতবাক হয়ে বলল, সব কি বলছেন? আমি জাস্ট জানতে চাইছি তোমরা কি রিলেশনে আছো? না। তিশা ফের চুপ করে রইল। এবার মিতুলি জিজ্ঞেস করলো, অনিকের সাথে ব্রেকআপ কেন করলেন আপনি? আবার শুনলাম বিয়েও নাকি ঠিক হয়েছে আপনার। তিশা এবার দীর্ঘশ্বাস নিয়ে বলল, বেশ কিছুদিন ধরেই অনেকের সাথে আমার বোঝাপড়া ঠিকঠাক হচ্ছিল না। কথায় কথায় রাগারাগি ঝগড়া এসবই হইতো। অবশ্য রাগারাগি আমি বেশি করতাম। এক পর্যায়ে আমি বিরক্ত হয়ে ব্রেকআপ করে ফেলি। তখন অনেক একটু বেশি রিয়্যাক্ট করেছে, যেটা আমার ভালো লাগেনি। যার সাথে আমার বিয়ের কথা শুনে সম্পর্ক, সে আমার কাজিন হয়। আমাদের দুই পরিবারই চাচ্ছিল আমাদের বিয়ের ব্যাপারটা সম্পর্কটা আরও মজবুত হোক করতে। অনেকের সাথে রিলেশন ছিল বিধায় আমি রাজি হইনি। একদিন একটু প্রয়োজনে আমার সেই কাজিনের সাথে দেখা করেছিলাম আমাদের ব্রেকআপের পর। এটা অনেক দেখে ফেলেছিল। রাস্তায় তখন কিছু বলেনি, কিন্তু বাড়িতে ফিরে ফোনে বেশ রাগারাগি করে। তাই জেদের বসে আমিও বলি যে হ্যাঁ আমি ওকেই বিয়ে করব, আর বাড়িতেও মতামত জানিয়ে দেই। কিন্তু সত্যি বলতে যতই বিয়ে নিয়ে কথা পরিবারে আগাচ্ছিল, আমি মনে স্বস্তি পাচ্ছিলাম না। কেমন একটা অশান্তি অনুভব করছিল সর্বদাই। মেলায় আবার তোমাকে অনেকের সাথে দেখে আমার অশান্তিটা আরও বেড়ে যায়। সত্যি আমি সহ্য করতে পারিনি। আমার আরও বেশি খারাপ লাগছিল যখন অনেক আমার সামনেই তোমার হাত ধরে।
আমার এক মুহূর্তের জন্য নিজেকে ভীষণ তুচ্ছ মনে হচ্ছিল। আমি বুঝে নিয়েছি যে অনেককে ছাড়া আমার ভালো থাকা সম্ভব নয়। এক নাগারে কথাগুলো বলে থামলো তিশা। মিতুল মনোযোগ দিয়ে সব কথা শুনে বলল, আপনাকে দেখানোর জন্যই সে আমার হাত ধরেছিল, আমাদের মাঝে অন্য কোনো সম্পর্ক নেই। তিশা চুপ করে আছে। মিতুল জিজ্ঞেস করলো, এখন আপনি কি চাচ্ছেন? আমি সম্পর্কটা ঠিক করতে চাচ্ছি। মিতুল খুশি হলো, বলল, এটা তো খুবই ভালো কথা। কিন্তু অনেক আমার ফোন রিসিভ করছে না, ব্লক করে দিয়েছে। হয়তো রাগ করে আছে তাই। আপনিও তো তাকে সবকিছু থেকে ব্লক দিয়েছিলেন। এখন তারও এমন করাটা স্বাভাবিক কিছু না। কিন্তু ও যদি আমাকে কিছু বলার সুযোগই না দেয়, তাহলে সম্পর্কটা আমি ঠিক করব কিভাবে? ভার্সিটিতেও তো আসছে না। সে এখনো আমাদের বাড়িতে আছে, আপনি চাইলে আমি দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি। তিশা ভীষণ আনন্দিত হয়ে বলল, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো তোমার প্রতি। মিতুল হাসলো। বাসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আজ সন্ধ্যায় দেখা করিয়ে দেব। অ্যাড্রেস আমি ম্যানেজ করে দেব, আপনাকে ফোন নাম্বারটা দিন। তিশা নিজের নাম্বার দিয়ে মিতুলের ফোন নাম্বারও রেখে দিল। এরপর এক বুক আশা নিয়ে অপেক্ষা করতে লাগলো সন্ধ্যা হওয়ার। ক্লাস শেষ করে বাড়ি ফিরতে ফিরতে মিতুলের বিকেল হয়ে গেল। ক্লান্ত শরীরে মন চাচ্ছিল না কিছু করতে, কিন্তু বিশ্রাম নেওয়ার পূর্বে গোসল করাটা জরুরি। গোসল করে এসে নাস্তা চাইল রিনভির কাছে। রিনভি খাবার এনে টেবিলে রেখে বলল, খেয়ে একটা ঘুম দিয়ে নাও তো। মিতুল অবাক হলো। অন্য সময় তাকে বিশ্রাম নেওয়ার কথা বলা হলো, কখনো তো ঘুমাতে বলে না কেউ। আজ হঠাৎ কি হলো? সে ভুরু কুঞ্চিত করে বলল, ঘুমাবো কেন? যাতে নিজেকে একটু ফ্রেশ লাগে। এখন তো ক্লান্ত হয়ে আছো, চোখ মুখ শুকিয়ে আছে। ঘুমালে ফ্রেশ লাগবে, তবেই না পাত্রপক্ষের পছন্দ হবে। মিতুল বোধহয় আকাশ থেকে পড়ল। এত বড় চমকের জন্য সে মোটো প্রস্তুত ছিল না। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। অস্থির হয়ে জানতে চাইল, এর মানে কি? পাত্রপক্ষ কেন আসবে? কেন আসবে মানে? তোমাকে দেখতে আসবে। কিন্তু আমি তো এখনই বিয়ে করতে চাই না। মমতা বেগম তখন এসে বলেন, দেখতে এলেই তো আর বিয়ে হয়ে যায় না। ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে থাকলে প্রস্তাব আসবেই, কজনকে না করা যায়। তাছাড়া যেই ছেলের জন্য বিয়ের প্রস্তাব এসেছে ওই ছেলে তোর ভাইয়ের কলিগ, তোকে টুটুলের বিয়ের সময় দেখেছিল, তাই ওর বাবা মাকে জানিয়ে সরাসরি তোর ভাইকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আর তোমরাও রাজি হয়ে গেলে? রাজি কোথায় হলাম? ছেলেটাকে আমার বেশ ভদ্র মনে হয়েছে। ও তো চাইলেই পারতো তোকে প্রেমের প্রস্তাব দিতে, কিন্তু তা না করে পরিবারের মাধ্যমে এগিয়েছে। এই যুগেও এমন ভদ্র ছেলে হয়? মিতুল বলার মতো আর কোনো ভাষা খুঁজে পেল না। মায়ের কথা পিঠে কোনো জবাবও সে দিতে পারল না। খাবারও খেলো না সে। চুপচাপ চলে এলো ছাদে। কি করবে বা কি বলবে কিছুই যেন সে বুঝতে পারছে না। অনেক ছাদেই ছিল। মিতুল কেমন হন্তদন্ত হয়ে আসতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? মিতুলের ভীষণ কান্না পাচ্ছিল। কেন এত কান্না পাচ্ছে এর নির্দিষ্ট কারণ সে জানে না। নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, কিছু না। অনেক বেশ কিছুক্ষণ ধরে মিতুলের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি কাঁদছো কেন? ওই কাছে কিছু। তোমার চোখে পানি কেন? মিতুল আর কিছুই বলতে পারল না। চুপ করে তার দু চোখ থেকে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এরপর ঝরঝর করে অনবরত চোখের পানি পড়তে লাগলো। ফুপিয়ে কেঁদে উঠল সে। অনেক কিংকর্তব্য বিমূঢ় হয়ে জিজ্ঞেস করলো, এই মিতুল, তোমার কি হয়েছে? এইভাবে কাঁদছো কেন? এবারও কোনো জবাব দিতে পারল না মিতুল। অনেক ফের জিজ্ঞেস করলো, কেউ কিছু বলেছে তোমাকে? দুদিকে মাথা নাড়ল সে। তবে কাঁদছো কেন? আমাকে বলো প্লিজ। মিতুল কোনো কথা বলতে পারছে না। অনেকের দুশ্চিন্তা বাড়ছে। সে অস্থির চিত্রে বলল, আমাকে বন্ধু ভেবে হলেও বলো প্লিজ। এবারও কোনো জবাব এলো না। অনেক তাই মিতুলকে শান্ত হওয়ার জন্য সময় দিল। কিছুক্ষণ কাঁদুক, মন হালকা হবে, আর কি হয়েছে সেটাও জানা যাবে। অনেক তাই চুপ করে রেলিংয়ের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। মিনিট 10 পর মিতুলের কান্নার গতি কমে আসে। এখন সে ফোপাচ্ছে। অনেক তখন বলল, এবার বলো তো আমায় কি হয়েছে?
কিচ্ছু হয়নি। আমাকে মিথ্যা বলবে না একদম। বলো বলেছি কি হয়েছে? বাসায় বকেছে কেউ? হুম, তবে বাড়ি থেকে বিয়ের কথা বলছে। এটা তো ভালো খবর। এখানে কাদার কি আছে? মিতুল চোখ তুলে তাকালো। অনেক বলল, না মানে আমি বলতে চাচ্ছি বিয়ে তো একদিন না একদিন করতেই হবে, তাই না? এখানে তো কান্না করার কিচ্ছু নেই। তুমি কি অন্য কাউকে পছন্দ করো? এই প্রশ্নের যথাযথ উত্তর মিতুলের নিজের কাছেই নেই। সে কি রূপকের জন্যই বিয়ের কথাই এতটা ইমোশনাল হয়ে পড়েছে? কিন্তু এমনটা হয়ে থাকলেও তো ঠিক হচ্ছে না কাজটা। রূপকের তো অলরেডি কেউ একজন আছে। মিতুলের থেকে উত্তর না পেয়ে অনেক বুঝিয়ে বলল, দুপুরে খাওয়ার সময় আমি জানতে পেরেছি আজ তোমাকে দেখতে আসবে। টুটুল ভাইয়া যেভাবে ছেলে ও তার পরিবার সম্পর্কে বলল, আমার তো শুনে বেশ ভালোই মনে হলো। এছাড়া দেখতে আসা তো একটা প্রাথমিক ধাপ মাত্র। এরপর কত কিছু পড়ে আছে। দুজনে আলাদা দেখা করবে, কথা বলবে, একজন আরেকজনের সম্পর্কে জানবে। সব জেনে শুনে যদি তোমার পছন্দ হয় তাহলে বিয়ে করবে, নয়তো আর আগাবে না। সিম্পল। এর জন্য কি কেঁদে কেটে বুক ভাসানোর কোনো মানে হয় পাগলি? মিতুল নীরবে দীর্ঘশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, এখন আপনি আমার একটা কথা রাখবেন? কি কথা? আগে বলেন, রাখবেন? তোমাকে বিয়ে করতে হবে নাকি? আমি সিরিয়াস। আচ্ছা সরি, বলো কি কথা। আমি রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। মিতুল সুযোগ বুঝে এবার তিশার কথা জানালো অনিককে। কলেজে ওর সঙ্গে বলা কথোপকথন এবং দেখা করার বিষয়টিও। সব শুনে অনেক কিছুক্ষণ থম মেরে রইল। এরপর বলল, আমি ওর সঙ্গে দেখা করতে চাই না। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন। তুমি অন্য কিছু চাও? আমার তো অন্য কিছু লাগবে না। আমি তোমার কথা রাখতে পারবো না মিতুল। কেন পারবেন না? তিশা আপু নিজের ভুল বুঝতে পেরেছে। সে আপনাকে ভালোবাসে আর আপনিও তাকে ভালোবাসেন। তাহলে নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন। ওর দেওয়া আঘাতটা আমি এখনো ভুলতে পারিনি। সবকিছু মনের মাঝে গেঁথে রাখলে তো সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল। ভুল তো প্রতিটা মানুষই করে, আর সে যদি তার ভুল বুঝতে পারে তাহলে আপনার উচিত তাকে ক্ষমা করে দেয়া। এখন ইগো দেখিয়ে যদি আপনি তাকে ক্ষমা না করে ফিরিয়ে দেন, তাহলে আজ থেকে 6 মাস কিংবা বছর খানেক পর তাকে অন্য কারো পাশে দেখে কিন্তু ঠিকই কষ্ট পাবেন। তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। এজন্য সময় থাকতেই তার সাধন করতে হবে। আমি আপুকে কথা দিয়েছি, দেখা করিয়ে দিব। আপনি যদি অ্যাটলিস্ট আমার জন্য হলেও দেখা করতে যান তাহলে আমি ভীষণ খুশি হব। উত্তরের জন্যই বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও যখন মিতুল কোনো জবাব পেল না, তখন সেও নিঃশব্দে নিচে নেমে এলো। বিকেলের ঘুমটা আর তার হলো না। কেমন যেন একটু পরপরই মন খারাপের পরিমাণ পাল্লা দিয়ে বাড়ছিল। রিনভি ও মা ভেবেছে মিতুল ঘুমিয়ে আছে, তাই একদম সন্ধ্যার কিছু সময় আগ দিয়ে রিনভি গিয়ে মিতুলকে উঠালো। ফ্রেশ হয়ে এসে দেখে রিনভি শাড়ি আর কসমেটিক নিয়ে বসে আছে। এসব কেন? জানতে চাইল মিতুল। ওমা, এসব কেন মানে? সাজবে না? না, যেভাবে আছি সেভাবেই যাব। তা বললে হয় নাকি? অল্প একটু তো সাজতেই হবে, বেশি সাজাবো না। আমার ননদিনী তো এমনিতেই পড়ি, মাশাআল্লাহ। রিনভি ও মায়ের জোরের কবলে পড়ে মিতুলকে শাড়ি পরে সাজতে হলো। সব অবশ্য রিনভি করেছে, মিতুল শুধু পুতুলের মতো নীরব ভূমিকা পালন করেছে। ওর সাজগোজ করানো শেষ হলে রিনভি রান্নাঘরে চলে গেল শাশুড়িকে সাহায্য করার জন্য। ওদিকে পাত্রপক্ষদেরও আসার সময় হয়ে গেছে। মিতুলের পরনে নীল রঙের জামদানি শাড়ি। শাড়িটা তার নিজে নয়, রিনভির। আজই প্রথম ভাঁজভাঙ্গা হয়েছে। সে আয়নার সামনে বসে আছে নিশ্চুপ হয়ে। মুখে হাসি নেই, মনে স্বস্তি নেই। দরজার কড়া নাড়ল অনিক। মিতুল ভেতর থেকে বলল, কে? অনিক ওপাশ থেকে বলল, মিতুল আমি আসবো? আসুন। অনিক ভেতরে ঢুকে অবাক চোখে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। মুগ্ধ হয়ে বলল, তোমাকে তো দারুণ লাগছে। পাত্রপক্ষ আজই না তোমাকে বউ করে নিয়ে যায়? মিতুল কোনো উত্তর দিল না। অনেক এবার ইতিউতি করে আসল উদ্দেশ্যে
আসল উদ্দেশ্য খুলে বলল এখানে আসার। মাথা চুলকে বলল, তিশার সাথে কোথায় দেখা করতে বলেছ? জায়গা সিলেক্ট করিনি, আপনি বলুন কোথায় মিট করবেন, আমি আপুকে ম্যানেজ করে দিচ্ছি। ও আচ্ছা, থাক তাহলে, আমি কল করে বলে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে আসি। অনেক যার পূর্বে আবারও বলে গেল, তোমাকে আসলেই খুব সুন্দর লাগছে। কাজল দাওনি কেন চোখে? কাজল দাও, নয়তো নজর লেগে যাবে। এরপর মুচকি হেসে সে চলে গেল। রিনবি বেশ কয়েকবার জোর করেছিল কাজল দেওয়ার জন্য, মিতুল দিতে দেয়নি। অনেক চলে যাওয়ার মিনিট 10 পরই পাত্রপক্ষরা এলো। ছেলে, ছেলের বাবা মা, ছোট বোন, দুজন বন্ধু আর ফুপু এসেছে। কিছুক্ষণ বাদে মিতুলকেও তাদের সামনে নিয়ে যাওয়া হলো। অস্বস্তি ও জড়তায় গাঢ় হয়ে রইল মিতুল। তারা টুকটাক প্রশ্ন করলো, মিতুলও সেসবের উত্তর দিল শান্ত কণ্ঠে। এরপর আবার তাকে ঘরে নিয়ে আসা হলো। টুটুল বন্ধু কলিগ বিধায় ওদের আপ্যায়নে আলাদা ব্যবস্থাও করা হয়েছে। মানে রাতে একেবারে ডিনার করেই তবে গিয়েছে তারা। দেখতে আসলে যে বিয়ে হয়ে যায় না, এটার মতো গুজব দ্বিতীয়টি আর হয় না। এটা টের পেল মিতুল পরের দিন সকালে। ওই বাড়ি থেকে ফোন করে জানিয়েছে মিতুলকে তাদের ভারী পছন্দ হয়েছে। এছাড়া ছেলের তো আগে থেকে মিতুলকে পছন্দ, তাই তাদের কারো কোনো আপত্তি নেই এই বিয়েতে। বরং যত তাড়াতাড়ি সম্ভব তার মিতুলকে বাড়ির বউ করে নিয়ে যেতে চায়। এসব শুনে যার পরনাই অবাক হলো মিতুল, সেই সঙ্গে প্রচণ্ড রাগ হলো তার। সে বিয়ে করতে চায় না। কেন বিয়ে করতে চায় না, এটাই এখন এই বাড়ির সবার প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। এত কিছুর মাঝে দুটো ভালো খবর পেল সে। একটা অনিকের সঙ্গে তিশার সম্পর্ক ঠিক হওয়ার খবর, আর অন্য খবরটি পেল তারও কিছুদিন পর নওশাদ ও চৈতির বিয়েটা হয়ে গেছে। দুটো খবরই সে প্রচণ্ড খুশি হয়েছে। কেবলমাত্র নিজের বেলাতেই তার কোনো খুশি কাজ করছে না। এর মাঝে সব বেশ স্থিতিশীল ছিল। বিয়ে নিয়ে কেউ আর কিছু বলেনি। কেউ বলেনি এটা মিতুল বুঝতে পারল পরে। শুক্রবার ক্লাস নেই বলে একটু বেলা অবধি ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠে খাওয়ার সময় বিয়ে নিয়ে কিছু কথাবার্তা এলো তার কানে। এতদিন সবাই চুপচাপ ছিল, কারণ টুটুল এবং বাবা ছেলের সম্পর্কে ভালো মতো খোঁজখবর নিচ্ছিল। তারা কোথাও কোনো খারাপ রিপোর্ট পায়নি, বরং ছেলে ও তার পরিবার সম্পর্কে বেশ সুনামি শুনেছে তারা। মিতুল এসব শুনে স্তব্ধ হয়ে গেছে। সে ভেবেছিল বিয়ের ভূত সবার মাথা থেকে নেমেছে, অথচ এখানে ঘটনা অন্য কিছু। সে আর নাস্তা করলো না, চুপ করে নিজের রুমে এসে বসে রইল। কিছু সময় বাদে রিনবি এসে জানাল পাত্রপক্ষ আবার আসবে। এবার মানুষজন আরও বেশি, খুব সম্ভবত আজ তারা রিংও পরিয়ে যাবে। মিতুল সব কিছু শুনল, কিছু বলল না। তার বলার কিছু নেই আর। কী বা বলবে সে? তার কাছে কি যথ উপযুক্ত উত্তর আছে? আবার সে বিয়েতে মত দিতেও পারছে না। এর চেয়ে বড় দৌড়ানা অস্বস্তির আর কি হতে পারে? বিকেলে মমতা বেগম মিতুলকে ছাদে পাঠালেন জামা কাপড় আনার জন্য। সকাল থেকে সে একদম চুপচাপ, প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা বলছে না। তার এই নীরবতা কারোর চোখেও পড়ছে কিনা জানা নেই। আবার এমন হতে পারে দেখো সবাই এড়িয়ে যেতে চাইছে। সব সময় তো আর বাচ্চাদের জেদকে পাত্তা দিলে চলে না। তাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা বাড়ির সবার আছে। সবই তো ভালোই চাই মিতুলের। মিতুল ছাদে গেল কাপড় আনতে। তার এখন আর ছাদে আসতেও ভালো লাগে না। কেন লাগে না কে জানে। সে আনমনে দড়ির উপর থেকে কাপড় তুলছিল। সেই সময় পরিচিত কণ্ঠ তার নাম শুনতে পাই। মিতুল। মিতুল ভুরু কুঁচকে তাকালো পেছনে। রূপককে দেখে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। কতটা অবাক হয়েছে সেটা বোধহয় তার চোখ মুখ দেখেও ঠিক আন্দাজ করা সম্ভব নয়। কেন জানি তার দু চোখে অশ্রু জমা হতে লাগলো। চোখ দুটো চিকচিক করছে অশ্রু কণায়। অস্পষ্ট স্বরে সে বলে উঠল, আপনি? রূপক কিছু বলল না, শুধু নিঃশব্দে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল মিতুলকে। আলতো করে চুমু খেলো মিতুলের মাথায়। মিতুলের তখন কি হলো কে জানে, হাউমাউ করে কেঁদে উঠল সে। মিতুলের কান্না থামছে না কিছুতেই, বরং হেসকি তুলে কাঁদছে এবার সে। রূপক ব্যস্ত হয়ে মাথায় হাত বুলিয়ে বলছে, কাঁদছো কেন তুমি? প্লিজ থামো। মিতুল ফুপিয়ে ফুপিয়ে বলে, কেন এসেছেন আপনি? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, মুতুকন্যার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে এটা শুনেও আমি দূর দেশে কিভাবে থাকতে পারি? মিতুলের কান্না এবার কমে এলো।
তার চোখে মুখে বিস্ময়। রূপক বোধহয় সেই বিস্ময় বুঝতে পেরেই বলল, টুম্পার কাছে তোমার বিয়ের খবর শুনেছি আরও 3 দিন আগে। একটু ঝামেলায় পড়ে গেছিলাম আর টিকিটও পাচ্ছিলাম না, বিধায় একটু দেরি হলো। একটু দেরি? কেন, বেশি হয়ে গেছে? আজ পাত্রপক্ষ আমাকে আংটি পরাতে আসবে। আসুক। আসুক? হ্যাঁ আসুক, তার আগে আমি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো। কি কথা বলবেন? এই যে কথার জের ধরে তুমি আমার অপেক্ষায় ছিলে, আমার আগমনে কেঁদে ফেললে। আপনি আমায় না বলে কেন চলে গেছেন? বলার মতো সময়ই বা পেলাম কোথায়? তার আগেই তো তুমি আমায় না বলে গ্রামে চলে গেছো। আপনি টুম্পার থেকে আমার ফোন নাম্বার নিতে পারতেন। অভিমান করেই নেইনি, আর এরপর জরুরি খবরে এমনভাবে চলে যেতে হলো যে অন্য কিছু আর মাথাতেই ছিল না। আমি অপেক্ষায় ছিলাম তুমি হয়তো আমার সাথে যোগাযোগ করবে, কিন্তু করনি। পরে আমি ধরেই নিয়েছি আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই, তাই আমিও আর তোমায় বিরক্ত করতে চাইনি। কিন্তু টুম্পার কাছে যখন শুনলাম তুমি বিয়েতে রাজি নও, তখন আমার অবচেতন মন বলল আমার ফিরে আসাটা জরুরি। খুব জরুরি খবরটা কি আপনার কাজিন ছিল, যার জন্য আপনি না বলে কয়ে চলে গিয়েছিলেন? রূপক একটু থমকালো, কিছুটা সময় নিয়ে বলল, টুম্পা তোমাকে বলেছে এসব? ভুল কিছু বলেছে নাকি মিথ্যা? কোনোটাই না। আমার লাইফে চাচ্চুর অবদান, আমার কাজিনের অবদান অনেক, তাই ওই মুহূর্তে আমাকে যেতেই হয়েছিল। আপনাদের পরিবার চায় দুজনের বিয়ে হোক। পরিবার চাইলেই তো হবে না, আমাদেরও মতামত আছে। সেই মতামত আমি আর শুনতে চাচ্ছি না। আপনার পরিবার যাকে চায় তাকে বিয়ে করুন। আমি আসছি। অভিমানে কথাগুলো বলে জামাকাপড় নিয়ে মিতুল চলে যাচ্ছে। রূপক তখন পেছন থেকে বলে, দাঁড়াও মিতুল। মিতুল দাঁড়ালো না। ছাদের দরজা পর্যন্ত যেতেই রূপক চিৎকার করে বলল, আমি তোমাকে ভালোবাসি মিতুল। মিতুল থমকে গেল, তার পা চলছে না আর। একই সঙ্গে দুটো কারণে তাকে থমকে যেতে হয়েছে। তার সামনেই দাঁড়িয়ে আছে মমতা বেগম, আর পেছনে বলা রূপকের মুখে ভালোবাসি কথা মানে নিশ্চয়ই শুনে ফেলেছে। মিতুলের আসতে দেরি হচ্ছিল বিধায় মমতা বেগম নিজেই ছাদে এসেছেন। ছাদে যে তিনি আচার রোদে দিয়েছিলেন, মিতুলকে এটা বলা হয়নি, কাজেই আচার নেওয়ার জন্য তাকে আসতে হলো। রিনভিকে খুব একটা ছাদে পাঠান না তিনি। এখন মনে হচ্ছে তার আসাটা অনুচিত ছিল। রূপক এগিয়ে এলো, মিতুলকে আর কিছু বলতে পারল না। সে নিজেও অবাক হয়েছে মমতা বেগমকে দেখে। মমতা বেগম অবশ্য কাউকে কিছু বললেন না, আচারও নিলেন না। মিতুলের হাত ধরে সোজা নিচে চলে গেলেন। টুটুল রিনভিকে কাজে সাহায্য করছিল, আর যেহেতু মানুষজন আরও বেশি আসবে তাই আয়োজনও বেশি। মমতা বেগম নিঃশব্দে মিতুলকে টেনে ওর ঘরে নিয়ে গেল। টুটুল বিষয়টা ভালোভাবে নিল না। তার কাছে ঘটনা আরও বেশি অদ্ভুত লাগলো মিতুলকে কাঁদতে দেখে। রুমে এসে দরজা আটকে দিলেন মমতা বেগম। ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর বিয়েতে রাজি না হওয়ার কারণ কি এটাই? মিতুল কোনো উত্তর দিতে পারল না। ফুপিয়ে ফুপিয়ে সে কাঁদছে। তোর কান্না শুনতে আসিনি, উত্তর দে। কতদিনের সম্পর্ক তোদের? মিতুল সহসা জবাব দিতে পারল না এবারও। মমতা বেগম ধমকে উঠলেন। মিতুল কম্পিত হয়ে বলল, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে তো ভালোই, রেডি হয়ে নে। বলেই তিনি দরজা খুলতে গেলেন। মিতুল তখন ভয়ে ভয়ে বলল, কিন্তু আমি বোধহয় তাকে ভালোবাসি মা। মমতা বেগম শুনলেন। একবার ফিরেও তাকালেন না মেয়ের দিকে, কিন্তু কিছু বললেন না। দরজা খুলে নীরবে চলে গেলেন। বাড়িটা হঠাৎ করেই যেন নীরব ও গুমট হয়ে গেল। সবার ভেতরে যেন কিছু একটা চলছে, কিন্তু কেউ সেটা মুখে প্রকাশ করছে না। আজও মিতুলকে রিনভি সাজিয়ে দিল। যথাসময়ে পাত্রপক্ষ এলো, খাওয়া দাওয়া হলো। আংটি পরানোর সময় হলে টুটুল হেসে বলল, হতে পারে এজন্যই আমরা আর একটু সময় নেই। মিতু বা শিয়াব তো এখনো কেউ কাউকে সেভাবে চেনে না, দুজনেই বরং আর একটু সময় নিই, কথাবার্তা বলুন, সময় কাটুক। এখনকার যুগ বুঝেন তো, আপনারা কি বলবেন? সবাই অবশ্য টুটুলের পরামর্শকে ভালোভাবেই নিল এবং রাজিও হয়ে গেল। এই ঘটনায় সবচেয়ে বেশি অবাক হয়েছে মিতুল। এতটাই অবাক হয়েছে যে বিস্মিত ভাব তার চোখ মুখ থেকে সরছিল না। বিদায়ের সময় সবাইকে গাড়ি অবধি পৌঁছে দিতে মিতুলও এলো। ওরা চলে যাওয়ার পর অ্যাপার্টমেন্টে ফিরে টুটুল বলল,
ভালোবাসার মজাটা আমার কাছে আছে। আমার পক্ষ থেকে যতটুকু করছি, এখন তুই যাক ভালোবাসিস বাকিটা তার কাজ। তাকে বল পরিবারের সম্মতে প্রস্তাব নিয়ে আসতে। ব্যাস এতটুকু কথা বলেই টুটুল নিজের রুমে চলে গেল। বাবা মাও কিছু বলল না। এতক্ষণে মিতুল বুঝতে পারল কেন হঠাৎ করে বাড়িটা গুমট হয়ে গেছিল। সে একা দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। রিনভি কাঁধে হাত রেখে বলল, মা যখন রুমের ভেতর তোমার সঙ্গে কথা বলছিল তখন তোমার ভাইয়া সব শুনেছে। পরে মাকে জিজ্ঞেস করায় মা সব জানালেন। এরপর তোমার ভাইয়াই বাবা মাকে বোঝালেন যে তুমি না চাইলে যেন কেউ জোর না করে। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হলেও সংসার তো করা যায় না। তুমি এখনই রূপক ভাইয়ের সাথে কথা বলো, যাও তাকে বলো পরিবার নিয়ে আসতে। মিতুল রুমে চলে এলো। কিভাবে কথা বলবে সে? ফোন নাম্বারও তো নেই। তার নাম্বার জোগাড় করতে হলো না। টুম্পা নিজেই কিছুক্ষণ পর কল দিয়ে বলল রাত 9টায় ছাদে যেতে। রূপক সেখানেই তার জন্য অপেক্ষা করবে। গম্ভীর মুখ করে সোফার এক কোণে বসে আছেন টিয়া বেগম। তার পাশেই বসে আছেন রমিজউদ্দিন, রূপকের বড় ভাই স্বপন নির্বিকার। তার বলার মতো কিচ্ছু নেই এখানে। রূপকের মুখে অপকটে বলা মিতুলকে বিয়ে করার কথা শুনে সকলেই ভাষাহীন। রমিজউদ্দিন বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, এতদিন পরে এসে তুমি এসব কি কথা বলছো, বুঝতে পারছো? রূপক বলল, বুঝতে পারছি বাবা, কিন্তু তুমি একবার আমার দিকটাও বোঝার চেষ্টা করো। আমি বুঝলেই কি সব হবে? তুমি সব কিছু খুব ভালো করেই জানো। আমি কি জবাব দেব ওদের? বিয়েতে কিন্তু আমি কখনোই শক্ত কোনো মতামত দেইনি। এমনকি তোমরাও কখনো আমার মতামত জানতে চাওনি। সবটা নিজেরা ঠিক করেছো, নিজেরা কথা বলেছো। তাছাড়া আমি যতদূর জানি বিয়ের ফাইনাল কথাও কিন্তু হয়নি। জাস্ট দুই পরিবার মিলে তোমরা তোমাদের পছন্দ জানিয়েছো। এ পর্যায়ে এসে টিয়া বেগম বলেন, মিতুলের যে বিয়ের কথাবার্তা চলছে তুমি জানো না? জানি মা, জানি বলে এইভাবে ছুটে এসেছি। যার পরনাই অবাক হলেন টিয়া বেগম। এতক্ষণ ছেলের হঠাৎ দেশে আসার কারণ যে এটা তা তিনি কল্পনাও করতে পারেননি। তিনি বিস্ময়ে হতবাক হয়ে বলেন, তুমি মিতুলের জন্য এসেছো? হ্যাঁ। তাহলে আমরা আর কি বলবো, নিশ্চয়ই সব ভেবেচিন্তে এসেছো যে কি করবে। তোমাদের ছাড়া আমি কিছুই করতে পারবো না। এই সময় এসে তোমরা আমাকে সাপোর্ট করবে না? রমিজউদ্দিন বলেন, বুঝতে পারছি না কি করা উচিত, একটু সময় দাও, আমরা ভেবে দেখি। এরপর তিনি নিজের রুমে চলে গেলেন। টিয়া বেগমও আর একটা র করলেন না। নীরবে তিনি প্রস্থান করলেন। স্বপন পিঠ চাপড়ে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মলিন হাসলো রূপক। বলো তো খুব সহজে সব ঠিক হয়ে যাবে, কিন্তু স্বাভাবিক অর্থে কি সব আদৌ এতটা সহজ? রূপকের তো তা মনে হয় না। তবু সে আশে বুক পেতে আছে। বাবা মামি নিশ্চয়ই তার মনের ভাবটা বুঝবে। গোপনে দীর্ঘশ্বাস নিয়ে সে ঘড়ির দিকে তাকালো। 9টা বাজতে এখনও 15 মিনিট বাকি। টুম্পা ড্রয়িং রুমে দাঁড়ানো ছিল। রূপক জিজ্ঞেস করলো, বলেছিলি? টুম্পা উত্তর দিল, হ্যাঁ। 9টা বাজার আগেই রূপক ছাদে চলে গেল। গিয়ে অবাক হলো সে। মিতুল আগে থেকে দাঁড়িয়ে আছে। সে গিয়ে পাশে দাঁড়ালো। ক্ষীণস্বরে বলল, এখনো তো 9টা বাজেনি, এত তাড়াতাড়ি চলে এসেছো কেন? আপনি কেন এসেছেন তাহলে এত তাড়াতাড়ি? রূপক কিছু বলতে গিয়েও হেসে ফেল। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। পাত্রপক্ষ এসেছিল? হুম। কি বলল? কিছু বলেনি, ভাইয়া সব ম্যানেজ করে নিয়েছে। আন্টি তখন বকেছিল? না। বাড়ির সবাই জেনে গেছে? হুম। কি বলেছে তারা? আপনাকে পরিবার সহ যেতে বলেছে। দুজনেই চুপ করে রইল কিছুক্ষণ। নীরবতা কাটিয়ে রূপক কি বলল, তোমার কি মন খারাপ? মিতুল এই কথা জবাব দিল না, বরং বলল, আমার মনে হচ্ছে সবটা এত সহজ হবে না। কেন জানি না, তবে মন এটাই বলছে। অন্তত পরিবার মানবে বলে মনে হচ্ছে না। কার? আপনার। এমন কেন মনে হলো? অনেক কারণই আছে। প্রথমত তারা চায় আপনার কাজিনের সাথে বিয়ে হোক। দ্বিতীয়ত এখনো আপনার পড়াশোনা কমপ্লিট হয়নি। তৃতীয়ত আপনাদের ফিনান্সিয়াল অবস্থা আমাদের চেয়ে ঢের ভালো। এসব ইস্যু কি তোমার কাছেও গুরুত্বপূর্ণ? আমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা নয় এসবে কি যায় আসে? কারণ ভালো আমি তোমাকেই বাসি, আর সংসারও তোমার সাথেই করব। তাই তোমার চাওয়া মনে হওয়াটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
মিতুল চুপ করে রইল। রূপক ওকে হাত ধরে পাশ থেকে সামনে এনে মুখোমুখি দাঁড় করালো, দুগালে হাত রেখে বলল, ধরো পরিবার মানলো না, কি করবে তখন? আমাকে ছেড়ে চলে যাবে? মিতুলের বুক কেঁপে উঠল তৎক্ষণাৎ। রাতের অন্ধকারেও রূপকের চোখে চোখ রাখা দেয়। সে চৌকিতে দৃষ্টি সরিয়ে নিল। রূপক আকুতি ভরা স্বরে বলল, সব কিছু এড়িয়ে আমার হাতটা শক্ত করে ধরতে পারবে না মিতুল?